বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বিচিত্র স্টেশন চ্যানেলের বিচিত্র সাসপেন্সে আমরা পরিবেশন করি আমাদের লিখিত এবং সংগৃহীত নানান দেশি এবং বিদেশি রোমাঞ্চকর গল্প। আজকে পরিবেশিত হচ্ছে কালিন্দির গ্রামে। গল্পটি আপনাদের জন্য লিখেছেন জাহিদ সোহান এবং গল্পটিকে নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক গল্প, অনেক রোমাঞ্চকর বিষয় আসবে আমাদের বিচিত্র স্টেশন চ্যানেলে। সুতরাং বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে হবে। শুরু হচ্ছে আজকের গল্প কালিন্দির গ্রামে। পুনম, শোভন আর রুহান তিন বন্ধু। বয়স কাছাকাছি, 27 কি 28। বেশ পুরনো বন্ধুত্ব ওদের। সেই কলেজ থেকে শুরু। ঢাকার একই এলাকায় বসবাস করছে। প্রায় প্রতিদিনই দেখা আর আড্ডা হয়। কলেজ পাশ করে ওরা কম্পিউটার নিয়ে গ্র্যাজুয়েশন করেছে এবং ফ্রিল্যান্সিং করে কিছু আয় রোজগারও করছে। ওরা তিনজনেই সিদ্ধান্ত নিয়েছে আর পড়ালেখা করবে না, চাকরিও করবে না, ফ্রিল্যান্সিংটাই ভালো করে করবে। কারণ ওরা প্রচণ্ড অ্যাডভেঞ্চার প্রিয়, ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসে। ওদের স্বপ্ন পৃথিবীর নানান জায়গায় ওরা ঘুরে বেড়াবে, বড় বড় পাহাড়ে উঠবে, মরুভূমি, সমুদ্র পাড়ি দিবে। দেশের ভেতরে নানান দুর্গম জায়গায় এদের ঘোরা আছে। বান্দরবনের পাহাড়, গহীন বন, সুন্দরবন সহ নানান দুর্গম জায়গায় এরা ঘুরে বেরিয়েছে। এমনকি পদ্মা যমুনা নদীর চরে ওরা ক্যাম্পিংও করেছে। ওরা এদিক ওদিক বেরিয়ে পড়ে যখন ওরা সুযোগ পায়। আপাতত ওদের স্বপ্ন নেপালের বিভিন্ন পর্বতে ঘুরতে যাওয়া। আর কিছু টাকা জমলে ওরা বেরিয়ে পড়বে। প্রাণবন্ত, উচ্ছল এবং শারীরিকভাবে ফিট তিনজন তরুণ। আরেকটা বিষয় ওদের খুব মিল, ওরা বই পড়তে খুব ভালোবাসে এবং সেই সূত্র ধরে ওদের সাথে সম্প্রতি পরিচয় হয়েছে সালাউদ্দিন চৌধুরীর সাথে। সালাউদ্দিন চৌধুরী মধ্যবয়সী, বেইলি রোডে ওনার বেশ বড় সড়ো একটা বইয়ের দোকান আছে। সম্ভ্রান্ত, শক্তপোক্ত চেহারা। ইনিও এক জীবনে খুব ঘুরেছেন। নেপাল, ভারতের নানান পাহাড়ে উঠেছেন উনি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি অ্যান্টার্কটিকা পর্যন্ত ঘোরা আছে তার। এখনও সুযোগ পেলে বেরিয়ে পড়েন। তবে উনি সোলো ট্রাভেলার, একা ঘুরতে ভালোবাসেন। সালাউদ্দিন চৌধুরীর গল্প শুনে ওরা একাধারে মুগ্ধ এবং উৎসাহিত হয়। নিয়ম করে ওনার বইয়ের দোকানে আলাপ জমে, আড্ডা হয়। অল্প সময়ে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। এরকম অগ্রহায়ণের এক প্রারম্ভিক সন্ধ্যায় আদা চা পান করতে করতে শোভন বলছিল, আবহাওয়া দেখেছিস? বাতাস কেমন হালকা, ঠান্ডা, মনোরম হয়ে গেছে। পুনম মজা করে বলল, কি রে, হালকা বাতাসে কি করবি? উড়ে যাবি? শোন, চল কোথাও যাই, অনেকদিন বের হই না। লাস্ট সেই বর্ষার রাঙামাটি। বলে পুনম রুহানের দিকে তাকায়। রুহানের চোখে সম্মতি, কিন্তু প্রশ্ন করে, যাব কোথায়? দেশের প্রায় সব জায়গাতেই তো ঘোরা শেষ। সালাউদ্দিন চৌধুরী এতক্ষণ মনোযোগ দিয়ে ওদের কথা শুনছিলেন। এই পর্যায়ে তিনি বললেন, শোভন কিন্তু ঠিক বলেছে। শোনো, এখন হেমন্তকাল, মানে হেমন্তকালের মাঝামাঝি। আর কিছুদিন পরে ধান কাটা শুরু হবে। এই সময়টা দারুণ। তোমরা একটা গ্রামে চলে যাও। বিস্তীর্ণ পাকা ধানের গন্ধ, আর আশেপাশে যদি ছাতিম ফুলের গাছ থাকে তবে জমে যাবে। পুনম হেসে বলল, বাহ, কি দারুণ আইডিয়া! এই জন্যই তো আপনাকে গুরু মানে। রুহান বলল, আইডিয়া তো দারুণ, কিন্তু জানেন তো বাংলাদেশে এরকম গ্রাম প্রায় নেই বললেই চলে। শোভন বলে, শুনে মনে হচ্ছে এখনই চলে যাই, কিন্তু যাব কোথায়? সালাউদ্দিন চৌধুরী হেসে বললেন, আছে আছে, তোমাদের জন্য
আদর্শ গ্রাম আছে। কি গ্রাম? পুনমের প্রশ্ন। কালিন্দী, গ্রামের নাম কালিন্দী। ওই নেত্রকোনা জেলা, ওইটা সীমান্তের এলাকায়, খুবই প্রত্যন্ত জায়গা। কিন্তু অবারিত ধান ক্ষেত, আর দিগন্তে ভারতের গারো পাহাড়, নীল গারো পাহাড়। কালিন্দী নাম শুনেছে কি আগে? বলে শোভন বাকি দুই বন্ধুর দিকে তাকায়। রুহান প্রশ্ন করে, সেখানে থাকার কি ব্যবস্থা ভাই? সালাউদ্দিন চৌধুরী একটু হেসে বলেন, শোনো, আমাদের বাড়ি হলো কালিন্দী। আমাদের পূর্বপুরুষের তৈরি 125 বছরের পুরনো বাড়ি আছে, দোতলা বাড়ি, প্রচুর জায়গা নিয়ে। এই ধরো একর দুয়েক। নানা প্রজাতির গাছ আছে বাড়ির চারদিক ঘিরে। পুনম বলে, ওখানে কেউ আছে? এত পুরনো বাড়ি, মানে দেখাশোনা কে করে? সালাউদ্দিন চৌধুরী অভয় দিয়ে বলেন, ওই সুধীর বাবু বলে একজন প্রাচীন লোক আছে। ওনার বয়স ধরো ওই 75 ছুঁই ছুঁই, কিন্তু এখনো শক্তপোক্ত। উনি সেখানে আছেন, কিসের এক মায়ার টানে আছেন। ওনার ছেলে মেয়ে সবই বিদেশে। আপনি যাবেন না? শোভনের প্রশ্ন। না হে না, আমার মেয়ে আসছে আমেরিকা থেকে। তোমরা চলে যাও, আর 2-1 দিনের মধ্যে বেরিয়ে পড়ো। এই যে দারুণ আবহাওয়া, এটা কিন্তু খুব ক্ষণস্থায়ী। হ্যাঁ। এরপর কিছুটা ইতস্তত করে সালাউদ্দিন বললেন, আর শোনো, ওই একটা কথা বলি, তোমরা কিন্তু বাড়িতেই থাকবে। দোতলায় 2টো ঘর রেডি রাখতে বলবো, কিন্তু দোতলার পশ্চিম দিকের কোণার ঘর, সেখানে তোমরা যাবে না, বিশেষ করে রাতের বেলা। কেন? পুনম জিজ্ঞেস করে। সেই ঘরে কি অসুবিধা? কি একটা অসুবিধা আছে, কিছু একটা ব্যাপার আছে ওই ঘরে। কিন্তু কি সালাউদ্দিন ভাই? ওই ঘর নিয়ে, বুঝলে, ওই ঘর নিয়ে কুসংস্কার, হ্যাঁ আমি কুসংস্কারই বলবো, আছে। রুহান হেসে বলল, এই ভৌতিক কিছু, মানে হানাবাড়ি? না না, সেরকম কিছু না। তবে প্রচলিত আছে, ওই ঘরে রাতে থাকলে সে নাকি আর ফিরে আসে না, হারিয়ে যায়। সেটা দারুণ ব্যাপার, ভূত দর্শনটা এবার হয়েই যাবে। সালাউদ্দিন নীরব থাকেন কিছু সময়ে। এরপর ওদেরকে পথ ঘাট বিস্তারিত বুঝিয়ে দেন এবং আবার অনুরোধ করেন ওরা যেন বাড়ির ওই বিশেষ ঘরে কোনোভাবেই রাত না কাটায়। ভোরে রওনা হয়ে প্রথমে ট্রেন, এরপর বাস, খেয়া নৌকা, এবং শেষে পায়ে হেঁটে যখন কালিন্দী গ্রামে সালাউদ্দিন চৌধুরীর বাড়িতে পৌঁছায়, তখন বিকেলে ধূসর রং লেগে গেছে। আলো অনেকটাই ফিকে হয়ে এসেছে। একটা পুরনো কালো বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়ে প্রায় শেষ বিকেলের আলোতে লাল রঙের পুরনো দোতলা বাড়িটা তারা দেখে। কি রহস্যময় মনে হচ্ছে না বাড়িটা? শোভন বলে। রুহান উত্তর দেয়, বাড়ি পুরনো হলে কি হবে, বেশ মেনটেন করা হয় বলে মনে হয়। পুনম উচ্ছ্বসিত কণ্ঠে বলে, শোন, এসব পুরনো বাড়িতে অনেক গল্প রহস্য থাকে বুঝলি। ভূত দর্শন এবার হবেই মনে হয়, জমে যাবে রে। এ সময় ওরা দেখে খোয়া বিছানো পথে হেঁটে আসছেন দুইজন মানুষ। সুধীরবাবুকে দেখেই ওরা চিনে ফেলে, আর সঙ্গের লোকটি ঠেলে ভারী লোহার গেট খুলে দেয়। ওরা সুধীরবাবুকে সম্ভাষণ করে নিজেদের পরিচয় দেয়। সুধীরবাবুও পাল্টা সম্ভাষণ জানিয়ে বলেন, আসুন আসুন ছোটবাবু, মানে আপনাদের সালাউদ্দিন ভাই আমাকে সব জানিয়ে রেখেছেন, সব ব্যবস্থা পাকা করা আছে। এ হোসেন, বাবুদের ব্যাগগুলো নাও। আরে না না, ব্যাগ নিতে হবে না, আমরাই নিতে পারবো। এরপর ধীর পায়ে ওরা সামনে এগিয়ে যায় বাড়িটার দিকে। তখন আলো আরো অপসৃয়মান, অন্ধকার নানা জায়গায় জমে যাচ্ছে। সুধীরবাবু ওদের নিয়ে দোতলায় উঠে আসেন। ওরা খেয়াল করে একতলায় 3টি
এবং দোতলায় 5টি ঘর, দালানের মাঝ বরাবর সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে টানা বারান্দা, হাতের ডান দিকে পাশাপাশি 2টো ঘরে ওদের থাকার ব্যবস্থা। ওদের ঘর দেখিয়ে সুধীরবাবু বলেন, আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন, চা জল খাবার দেওয়া হবে আর মিনিট 10-এর মধ্যে। রুহান উত্তেজনা এবং কৌতূহল দমাতে না পেরে বলে, আচ্ছা কাকাবাবু, এগুলো তো পূর্ব দিকের ঘর, আর সিঁড়ির বাঁ দিকে ওগুলো কি পশ্চিম দিকের? সুধীরবাবু কিছু একটা বুঝতে পেরে মৃদু হেসে বলেন, আপনারা এসেছেন, থাকবেন কিছুদিন, আমি তো জানি আস্তে আস্তে সব জানবেন। আসুন, ফ্রেশ হয়ে আসুন আগে। কারেন্ট ছিল না, অন্ধকার তখন বেশ জমাট বেঁধেছে। হোসেন হাতে করে কয়েকটা হ্যারিকেন নিয়ে আসে এবং 2 ঘরে এবং লাগোয়া বাথরুমে রাখে। পুনম হ্যারিকেন দেখে বলে, আরে হারিকেন, এসবের গল্প কত শুনেছি, এই প্রথম দেখলাম। আচ্ছা, এদিকে কারেন্ট নেই? আছে, তবে ওই না থাকার মতোই। আজকে আবার লাইনের কি সমস্যা হয়েছে বলে সুধীরবাবু হোসেনকে নিয়ে নিচে নেমে আসেন। ওরা 3 জন বারান্দায় দাঁড়িয়ে থাকে। আকাশে তখন চাঁদ উঠেছে আর কি যেন একটা ফুলের তীব্র গন্ধ। পুনম বলে, কি ফুলের গন্ধ রে, কি দারুণ। শোভন বলে, ইয়েস, ছাতিম, এটার কথাই সালাউদ্দিন ভাই বলছিলেন সেদিন। আরে দোস্ত, কি দারুণ একটা জায়গায় চলে আসলাম রে আমরা। 100 বছরের পুরনো বাড়ি, হারিকেনের আলো, ছাতিমের গন্ধ আর রহস্যময় ঘর। উফ, আর কি চাই। পুনম আরো বলে, শোন, আমার কিন্তু ভূত চাই, শুধু এগুলোতে হবে না, ওই ঘরে থাকতেই হবে আমাদের। কি যে বলিস। পুনমের কথা শুনে দুজনেই হাসে। এরপর এক রুমে শোভন আর রুহান, অন্য রুমে পুনম ঢুকে যায় ফ্রেশ হতে। 15 মিনিট পর ওরা নিচে নামে। বিশাল রুমে বড় ডাইনিং টেবিলে সাজানো গরম গরম ডালপুরি, সিঙ্গারা আর 2 ধরনের মিষ্টি। খেতে খেতে ওরা কথা বলে সুধীরবাবুর সাথে। সুধীরবাবু জানান প্রায় 50 বছর হলো উনি আছেন এই বাড়ির সাথে। স্ত্রীগত হয়েছেন, ছেলে মেয়ে দেশের বাইরে। উনি একা এখানে আছেন মায়ার টানে। হোসেন আর স্ত্রী বাড়ির দেখাশোনা করে, রান্নাবান্না করে। পুনম জিজ্ঞেস করে, আচ্ছা কাকাবাবু, পশ্চিমের ঘরের ব্যাপারটা কি? শুনেছি সেখানে নাকি রাতে যাওয়া মানা। ঠিকই শুনেছেন, ওই ঘরে কিছু ব্যাপার আছে। ওখানে কেউ থাকে না। ওই কয়েকজন সাহস করে রাত্রে থাকতে গিয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে। কি সমস্যা? ভুট্টুট জাতীয় কিছু? ওখানে কি কেউ আত্মহত্যা করেছিল কোনো সময়? মানে ওই যে গল্পে পড়েছি, অতৃপ্ত আত্মা বা এই জাতীয় ব্যাপার। সুধীরবাবু গম্ভীর গলায় বলেন, সেরকম কিছু না, তবে আমি ওই শুরু থেকেই দেখছি ওই ঘরে তালা দেয়া। দিনের বেলা খুলে ওই পরিষ্কার করা হয়, কিন্তু রাতে থাকা কঠোরভাবে নিষেধ। আমরা থাকতে চাই, বলে রুহান। না না না, থাকা যাবে না, পুনম আহ্লাদি স্বরে বলে। কাকাবাবু প্লিজ, কাকাবাবু। শোভন বলে, দেখুন, এটা 2025 সাল। আমরা এসব ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না। এগুলো নিছকই কুসংস্কার, এবং আমরা ওই ঘরের থেকে সেটা প্রমাণ করতে চাই। সুধীরবাবু দৃঢ় স্বরে বলেন, সেক্ষেত্রে আপনারা মানে ছোটবাবু সালাউদ্দিন চৌধুরীর পারমিশন নিন। রাতে খেয়ে ওরা পুকুর ঘাটে বসে। মাথার উপরে উজ্জ্বল চাঁদ, ছাতিমের মাতোয়ারা গন্ধ আর ইতস্তত ঝিঁঝি পোকা, এক অদ্ভুত মায়ার পরিবেশ। ওরা মোবাইলে সালাউদ্দিন চৌধুরীর সাথে কথা বলে। নানান রকম যুক্তিতর্ক, অনুরোধ, অনুনয় ওরা করতে থাকে পশ্চিমে থাকার ঘরের পারমিশনের জন্য।
শেষে সালাউদ্দিন চৌধুরী বলেন এই নিয়ে কাল কথা বলবেন। আচ্ছা, সুধীরবাবু লোকটা দারুণ, কি সুন্দর করে কথা বলেন, কিন্তু গলাটা যেন কেমন, কি যেন একটা আছে ওনার মধ্যে। ভূত আছে বুঝছিস, ভূত আছে বলে শোভন হাসে। আরো কিছুক্ষণ গল্প করার পরে শোভন বলে, চল ঘুমিয়ে পড়ি রে, কাল আবার রাত জাগতে হবে। পরদিন সকালে 8টা নাগাদ উঠে নাস্তা করে ওরা ঘুরতে বের হয়। অবারিত দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, পাকা ধানের মাতানো গন্ধ আর শাপলা পুকুর দেখে ওদের মন প্রাণ সার্থক হয়। গ্রামের মানুষগুলো খুব ভালো, কয়েকজন বাচ্চাও জুটে যায় ওদের দলের সাথে। অনেক ঘোরাঘুরি আনন্দ শেষে দুপুর নাগাদ তারা আবার ফিরে আসে। এরপর ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে বসে। খাবার টেবিলে সুধীরবাবু বলেন, ছোটবাবু আমাকে ফোন করেছিল। জানেন তো, এই ছোটবাবু অনেকটা আপনাদের মতোই দুরন্ত, কোনো কিছু মানেন না। উনি বলেছেন আপনারা যদি ওই ঘরে আসলেই থাকতে চান তাহলে যেন আমি ব্যবস্থা করে দিই। যাই হোক, আমি ব্যবস্থা করে দিচ্ছি, থাকুন সেখানে, কিন্তু সাবধান। আমি আবারও বলছি, সাবধান, ওই ঘরটা ভালো না। আমি আমি অনুরোধ করছি, আপনারা ওখানে থাকবেন না। আপনি কোনো চিন্তাই করবেন না। অতঃপর সুধীরবাবু হোসেনকে ডেকে বললেন, হোসেন, হোসেন, ওই ঘরটা পরিষ্কার করো, মেঝেতে তোশক বিছিয়ে বালিশ দিয়ে চাদর দিয়ে বিছানা করো। এরপর ওদের দিকে ফিরে হেসে বললেন, ওই ঘরে তো খাটের ব্যবস্থা নেই, আপনাদেরকে মেঝেতেই বিছানা করে থাকতে হবে। কোনো অসুবিধা নেই, বলল শোভন। এরপর ওরা ফোন করে সালাউদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানালো। সালাউদ্দিন চৌধুরী বললেন, কোনো বিপদ হলে কিন্তু। কথা শেষ না হতেই শোভন বলল, আরে সালাউদ্দিন ভাই, আপনি এসব কথা বলেন? দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। রাত 9টায় খাবার টেবিলে ওরা খেতে বসলো। সুধীরবাবু খুব গম্ভীর, হোসেনের চোখে ভীতি। সুধীরবাবু অনুনয় করে বললেন, দেখুন, আপনারা কিন্তু একটা অজানা বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। আমি আবার অনুরোধ করছি, এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। কি বিপদ? হেসে জানতে চায় পুনম। সুধীরবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনারা এই যুগের ছেলে মেয়ে, আপনারা কি আর আমার কথা মানবেন? ঠিক আছে, থাকেন সেই ঘরে, আশীর্বাদ রইল। রাতের খাবার শেষ করে ওরা পর্যাপ্ত আলো, ফ্লাস্ক ভর্তি চা, পানি ইত্যাদি নিয়ে ঢুকে যায় ওই ঘরে। ঘড়িতে তখন রাত 10টা। এইরকম প্রত্যন্ত জনপদে রাত আসে দ্রুত গভীর হয়ে। সুধীরবাবুর সাথে কথা মতো ওরা ঘরে আলো জ্বালিয়ে দরজা জানালা সব খুলে রেখেছে। জানালার বাইরে অন্ধকার, নানান অজানা পোকা আর একটা রাত জাগা পাখির ডাক ছাড়া চরাচর নিস্তব্ধ। ওরা কি একটু নার্ভাস? তাই হয়তো নিজেদের মধ্যে নানান কথা বলছে, হাসছে অকারণে। ফ্লাস্ক থেকে চা খেলো। পুনম বলল, কিরে শোভন, ঘুম পাচ্ছে? চোখটা ঢুলু ঢুলু। ধুর না, শোন, আমি ভাবছি ওই ভূত বেচারার কথা। কি কথা রে? ভাবছি সে না আমাদের দিকে ভয় পায়, আমাদের চেহারার যা অবস্থা। সেটা তোদের দেখে হতে পারে, আমাকে দেখে নয়। এরকম নানান কথায় সময় কাটে। এক সময় কথাও ধীর হয়ে যায়। শোভন ঘড়ি দেখে 11:45। পুনম কি যেন একটা সুর গুনগুন করছে। শোভন মনোযোগ দিয়ে সুরটা শোনার চেষ্টা করে।
কি গান যেন, ভাবতে ভাবতে শোভনের তন্দ্রা চলে আসে। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকারে শোভন ধরফরিয়ে উঠে বসে। কিন্তু এ কি, সে কোথায়? শোভন চোখ মেলে দেখে সে একটা অন্য জায়গায়, একটা ধূসর অন্ধকার টানেলের মতো কিছু। তার দুই পাশে ধূসর দেয়াল, সেই দেয়ালে লেগে থাকা আলো যেন তীব্র গতিতে ছুটে চলেছে। এ কি? শোভন ভাবে, স্বপ্ন দেখছি? নানান বইতে পড়া স্বপ্ন না সত্য বোঝার টেকনিকগুলো সে প্রয়োগ করে। না, স্বপ্ন নয়। তাহলে? শোভন একটা তীব্র ভয় যেন শোভনকে গ্রাস করতে থাকে। শোভন চিন্তাকে স্থির রাখার চেষ্টা করে, আশেপাশে তাকায়। একটা সীমাহীন টানেল, গা বেয়ে আলোর ছুটে চলা, আর কিছুই নেই। ওরা দুজন কোথায়? শোভন চিৎকার করে ডাকে, রুহান, রুহান, এই পুনম, তোরা কোথায়? কোনো সাড়া নেই, কোনো প্রতিধ্বনি নেই। শোভন নিশ্চুপ হয়, কান খাড়া করে বোঝার চেষ্টা করে এখানে কোনো শব্দ শোনা যায় কিনা। না, কোনো শব্দও নেই। সে যেন হঠাৎ একটা নিঃশব্দ জগতে ঢুকে গেছে। শোভন তখনও ভাবে, নিজের মনকে বোঝায় এটা নিশ্চয়ই দুঃস্বপ্ন। কিন্তু সে ভাবে, কি করবে এখন? সে কি আবার ঘুমিয়ে যাবে? কি করবে সে? সে টানেলের ভেতরে গায়ে এলিয়ে দেয়, শুয়ে পড়ে সেই টানেলের ভেতরে। এরপর হঠাৎ একটা ধাক্কা। চোখ মেলে শোভন দেখে সেই নাস্তার টেবিল, ওরা তিনজন বসে আছে। রোহান ধাক্কা দেয় শোভনকে। কিরে, তুই ঝিমাচ্ছিস কেন? রাতে তো নাক ডেকে ঘুমালে। শোভন অবাক চোখে চারদিকে তাকায়, ভাবে সব ঠিক আছে, সব। কিন্তু ঠিক আছে কি? পুনম হাসে, বলে, কি রে, জেগে জেগে স্বপ্ন দেখছিস রে? শোভন কিছুটা সামলে নিয়ে বলে, ধুর না, এমনি অন্য একটা কথা ভাবছিলাম। এরপর শোভন বলে, আচ্ছা, সুধীর কাকা কই রে? উনি আসেননি? বা হোসেনই বা কোথায়? নাস্তা কি দিল? এরা এরা গেল কোথায়? বলতে বলতে শোভন উঠে দাঁড়ায় এবং সাথে সাথেই আবার মাথা ঘুরিয়ে পড়ে যায়। শোভন নিজেকে দেখে আবার সেই টানেলে। কি করবে এখন? সে ভাবতে থাকে, কি হচ্ছে আসলে, কি হচ্ছে? সে তার সমস্ত বুদ্ধি, পড়াশোনা ইত্যাদি দিয়ে ভাবতে চেষ্টা করে, কোনো উত্তর খুঁজে পায় না। শোভন উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে টানেলের দেয়ালের মতো দেখতে ধূসর জায়গায় হাত রাখে, কিন্তু কোনো কিছু অনুভূত হয় না, যেন শূন্য একটা জায়গা। সে এগিয়ে যায় সহজে, বাধাহীনভাবে। সে দৌড়াতে থাকে, দেখে তার সামনে পিছনের টানেল হয়ে গেছে। সে ডানে ঘোরে, টানেল হয়ে যায়। সে বায়ে ঘুরে, টানেল হয়ে যায়। তীব্র আতঙ্ক তাকে গ্রাস করতে থাকে। সে পাগলের মতো দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তার দম ফুরিয়ে যায়, জোরে জোরে হাঁপাতে থাকে। কি হচ্ছে এসব তার সাথে? কি হচ্ছে? শোভন চিৎকার করে বলে, আমি কোথায় চলে এসেছি? আমি কি হচ্ছে এসব? কি হচ্ছে? তুই একা আসিসনি রে, আমরাও আটকে গেছি এই ফাঁদে। পাশে তাকিয়ে দেখে পাশ থেকে পুনম কথা বলছে, আরেক পাশে রুহান। তীব্র ভয় ওদের দুজনের চোখে আর শরীরে। তাকিয়ে দেখ শোভন, কোথায় চলে এসেছি আমরা? কাতর স্বরে রুহান বলে। শোভন তাকায়, এ কি, এ কোথায় এলাম আবার? গোধূলির শেষ আলোর সাথে ধুলো মেশালে যেরকম রং হয়, সেরকম রঙের পরিবেশ। বড় বড় অচেনা অদ্ভুত সব গাছপালা। ওদের চেনা পৃথিবীর সাথে কোনো মিলই নেই কোথাও। নানান সময়ে দেখা ভিন গ্রহ নিয়ে সায়েন্স ফিকশন ছবি যেরকম, সেরকম একটা পরিবেশে ওরা চলে এসেছে। তীব্র ভয় ওদের গ্রাস করে।
কিন্তু কিছুটা স্বস্তিও হয়, কারণ তিনজন ওরা একসাথে মিলিত হয়েছে। ওরা তিনজন বসে কথা বলল কি হয়েছে তা নিয়ে। ওদের যাবতীয় বিজ্ঞান, অলৌকিক গল্প যা কিছু পড়েছে শুনেছে তা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। হঠাৎ পুনম চিৎকার করে উঠল, এটা এটা কি? একটা বিশাল কালো ছায়া অবয়ব এগিয়ে আসছে ওদের দিকে, দানবাকৃতির কিছু। পালা 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 বলে তিনজন দৌড়ায়। জান বাজি রেখে তিনজন দৌড়াচ্ছে। দম শেষ হয়ে আসে, ফুসফুস যেন ফুটে যাবে। এরপর একটা কিছুতে হোঁচট খেয়ে ওরা তিনজন পড়ে যায়। কিছুক্ষণ পরে তিনজন দেখলো আবার সেই নাস্তার টেবিলে, কিন্তু এবার তিনজনেই জানে কোনো একটা ভয়াবহ ফাঁদে ওরা আটকে গেছে। পুনমের কনুই থেকে রক্ত ঝরছে, শোভনের কপাল কাটা, রুহানের হাতের চামড়া ছড়ে গেছে, তিনজনের কাপড়ের ময়লা, চোখে মুখে আতঙ্ক। কি হচ্ছে এসব? চুপ করে বসে আছে ওরা। এই সময় সুধীরবাবু ঘরে প্রবেশ করলেন, চারপাশ দেখে বুঝে নিতে চেষ্টা করলেন। চোখে পড়ল পুনমের কনুই থেকে রক্ত ঝরছে। সুধীরবাবু কাছে এসে বললেন, আহা মা, কি হলো? আঘাত পেয়েছেন নাকি? পুনম শূন্য চোখে তাকালো। সুধীরবাবু হাঁক দিলেন, হোসেন, হোসেন, আমার ওষুধের বাক্সটা নিয়ে আসো। বাক্স থেকে অ্যান্টিসেপটিক বের করে যত্ন করে ব্যান্ডেজ করে দিলেন। শোভন এবং রুহানের জখমে যত্ন করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলেন। এরপর টেবিলের এক প্রান্তে গিয়ে বসলেন। ধীর গম্ভীর স্বরে বললেন, আমি আপনাদের আগেই মানা করেছিলাম ওই ঘরে থাকতে, আপনারা শোনেন নাই। আমার কথা শুনলে এই বিপদে আপনারা পড়তেন না। এখন আমার কথা মন দিয়ে শুনেন, মনে সাহস রাখবেন। সাহস। যা আপনাদের সাথে ঘটছে সেটা কিন্তু সত্য, সেটা আমি জানি, কিন্তু এমন কেন ঘটছে সেটা আমি জানি না। আর এর থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, ঘুমিয়ে যাওয়া, গাঢ় গভীর ঘুম। তাহলেই পুরো ব্যাপারটা স্বপ্ন হয়ে যাবে। আপনারা ঘুমিয়ে যান, ঘুমের অতলে তলিয়ে যান। ঘুম, ঘুম। আবার তারা তিনজন নিজেদের আবিষ্কার করে সেই অদ্ভুত ধূসর বনভূমিতে। তিনজনের চোখে তীব্র আতঙ্ক, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। পুনম বলে, কি হচ্ছে এসব? হ্যালুসিনেশন? কোনো ড্রাগ খাইয়ে দিয়েছে কেউ আমাদের? দুইজন হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। শোভন বলে, জানি না রে, জানি না, কিচ্ছু জানি না। তিনজনের প্রচণ্ড পিপাসা পেয়েছে, কিন্তু পানি কোথায় পাবে? হঠাৎ একটা বিকট আওয়াজ, মনে হয় কোনো ভয়ঙ্কর জন্তু। ওরা উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকায়, দেখে সেই ভয়াবহ বিভৎস ছায়াটা আবার ফিরে এসছে। আবার দৌড়াতে থাকে তারা, এক মরণপণ দৌড়। দৌড়াতে দৌড়াতে হোঁচট খায়, পড়ে যায়, আবার উঠে দৌড়ায়। ছায়াটা ক্রমশ যেন ওদের কাছে চলে আসে, ওদেরকে গ্রাস করবে। দমের অভাবে ফুসফুস যেন বের হয়ে আসবে। এরপর ওরা বুঝতে পারে ওদের দেহ আর ভূমিতে নেই। কোনো একটা গভীর খাদে ওরা তলিয়ে যাচ্ছে, গভীর শূন্যে তলিয়ে যাচ্ছে দ্রুত। হঠাৎ একটা বিকট শব্দ। শোভন কান খাড়া করে শোনার চেষ্টা করে, মনে হয় কোনো পরিচিত শব্দ। শোভন ধরফরিয়ে উঠে বসে, নিজেকে আবিষ্কার করে সেই ঘরের ভেতরে। তাকিয়ে দেখে বাকি দুজন এলোমেলোভাবে মেঝেতে শুয়ে আছে। বাইরে কর্কশ্বরে মোরগ ডাকছে। এর মধ্যে পুনম আর রুহানও উঠে পড়ে। শূন্য চোখে ওরা পরস্পরের দিকে তাকায়। পুনমের হাতে ব্যান্ডেজ, সবার শরীরে ছড়ে যাওয়া দাগ এবং
কাপড়ে মাটির দাগ। কোনো কথা বলতে পারে না ওরা। এই সময় বাইরে পায়ের শব্দ। হোসেন ডেকে বলে, আপনারা উঠে গেছেন, আসেন নাস্তা খাবেন, আসেন নাস্তা দিছি। ওরা তিনজনেই বুঝতে পারে অদ্ভুত একটা ঘটনা ওদের সাথে ঘটে গেছে গত রাতে। পুনম নীরবতা ভেঙে বলে, কি হয়েছিল আমি জানি না, তবে যা হয়েছে তা সত্য। এই দেখ আমার হাতের ব্যান্ডেজ, সবার কাপড়ে ময়লা, মাটির দাগ। ওরা নিঃশব্দে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, কাপড় বদলে নিচে নাস্তার টেবিলে আসে। ওরা দেখে সুধীরবাবু বসে আছেন। উনার মুখে কি যেন একটা হাসি লেগে আছে। রাতে ঘুম কেমন হলো? হেসে প্রশ্ন করলেন। পুনমের হাতে ব্যান্ডেজ দেখে উৎকণ্ঠিত গলায় বললেন, কি হয়েছে? ব্যান্ডেজ কেন? গতকাল তো এটা দেখিনি। শোভন কিছুটা ধাতস্থ হয়ে বলে, কিছু না কাকাবাবু, কিছু না। কাল ওই ঘুরতে যেয়ে একটা বাঁশের কঞ্জিতে ঘষা খেয়েছিল, রাতে ব্যান্ডেজ করে দিয়েছি। আমাদের সাথে ওই ফার্স্ট এইড আছে। সুধীরবাবু যেন নিজের মনেই হাসলেন। তারা দিয়ে বললেন, এই নিন নিন নিন, শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। এরপর আরও বললেন, আপনাদের আসল ঘটনাটা বলি। আসলে কি জানেন, ওই ঘরে কোনো ব্যাপার ট্যাপার নাই। আপনাদের নিয়ে ওই ছোটবাবু মানে সালাউদ্দিন একটু মজা করতে চেয়েছিল, তাই এই নাটক সাজিয়েছি আর কি। মানে ওই সালাউদ্দিন তো চিনেনি আপনারা, নিজের কোনো ভয়ডর নাই, নানা দেশে বিদেশে ঘোরা মানুষ, মজা করতে পছন্দ করে, তাই এই মজা করা আর কি। তা আপনারা ভয়টয় পান নাই তো? চেহারা যেন কেমন দেখাচ্ছে। রুহান বলে, না কাকাবাবু, আমরা তো রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। সুধীরবাবু বলেন, হ্যাঁ তাই হবে, তাই হবে। ঘুম না হলে তো এর থেকে বের হওয়া যেত না। ঘুমই তো রক্ষা করে। নিজের মতো করেই উনি বলতে থাকেন। ওরা তিনজন পরস্পরের দিকে তাকায়। ওরা জানে এটা নিছক কোনো মজা ছিল না, একটা কিছু ছিল, গভীর রহস্যময় একটা কিছু। এই রহস্য ভেদ করার ক্ষমতা আপাতত তাদের নেই। তিনজনেই যেন নিঃশব্দে একটা সিদ্ধান্ত নেয়। শোভন বলে, একটা ইমার্জেন্সি কাজে আমাদের আজকেই ফিরতে হবে। সুধীরবাবু অবাক হয়ে জিজ্ঞেস করেন, আজই? পুনম বলে, কি করব কাকাবাবু, জরুরি একটা কল এসেছিল যে। সুধীরবাবু বলেন, যান যান, আর এখানে থেকেই কি করবেন? কি আছে এখানে? এখানে কেউ থাকতে চায় না। এই আমি শুধু কোন মায়ার টানে আটকে আছি। বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন গল্প কালিন্দির গ্রামে। এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।